মাখরাজ কাকে বলে? আরবি ২৯টি হরফের উচ্চারণের যে জায়গা রয়েছে না, ওই জায়গাকেই মাখরাজ বলে। যেমন গলা থেকে কিছু হরফ উচ্চারণ হবে, আপনার জিহ্বা এবং তালুর সমন্বয়ে কিছু হরফ উচ্চারণ হবে, ঠোঁট থেকে কিছু হরফ উচ্চারণ হবে, আবার কিছু হরফ আল খাইসুম মানে নাকের বাঁশি হইতে উচ্চারণ হবে, আবার কিছু হরফ মুখের খালি অংশ থেকে উচ্চারণ হবে। ইনশাল্লাহ আজকে সব পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আশা করি। চলুন ক্লাসে চলে যাই। হরফ উচ্চারণে ইসলামকে কি বলে? মাখরাজ বলে। মাখরাজ, তাহলে মাখরাজ কতগুলো? মাখরাজ হচ্ছে আপনার 17টি মাখরাজ। একটু খেয়াল করেন, এই যে 1 নাম্বার মাখরাজ, 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, মানে হলক মানে কি? এই যে গলা, আপনার এই যে গলার শুরু, এই শুরু হইতে আপনার 2টা হরফ উচ্চারণ হবে, এখান থেকে 2টা হরফ উচ্চারণ হবে। এই 2টা হরফ কি? একটু ভালো করে খেয়াল করবেন, ক্লাসগুলো ভালো করে যদি খেয়াল করেন অবশ্যই ইনশাআল্লাহ আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা আরবি শিখতে পারবেন, সহি করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, হলকের শুরু হইতে কি 2টা হরফ উচ্চারণ হচ্ছে। কয়টা? এখান থেকে 2টা। এই 2টা হরফের নাম কি? একটা হচ্ছে হামজা, আর একটা হচ্ছে হা। একটা হচ্ছে কি? হামজা, আর একটা হচ্ছে হা। আসলে আমরা 2 নম্বর মাখরাজে চলে যাই। 2 নম্বরের মাখরাজের যে স্থান, মানে 2 নম্বর মাখরাজ থেকে আপনার মানে 2 নম্বর মাখরাজের যে হরফগুলো রয়েছে, এই হরফ হচ্ছে একটা হচ্ছে আইন, একটা হচ্ছে হ্যাঁ। অর্থাৎ এই আইন আর হ্যার স্থান কোনটা, কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এটা হচ্ছে আপনার গলার এই যে মধ্যখান, এটা শুরু, এটা হচ্ছে মধ্যখান। একটু ভালো করে খেয়াল করেন, এই যে এটা হচ্ছে মধ্যখান। এই মধ্যখান থেকে 2টা হরফ উচ্চারণ করবে। একটা নাম কি? উচ্চারণটা কেমনে হবে একটু ভালো করে শুনেন। আইন, 3 লিপ টানবেন। আরেকবার আইন। আর এটা হচ্ছে কি? হ্যাঁ। এই যে 2টার মধ্যে আমরা মানে ভুলটা করে থাকি, যেমন হার জায়গাত কই হা, আর হার জায়গাত কই হা। যেমন সূরা ফাতিহার মধ্যে রয়েছে আল হাম, এখানে আমরা পড়ি আল হাম। দেখছেন কত বড় ভুল? এরকম যদি ভুল হয় তাহলে অর্থ বিকৃত হয়ে যাবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা এই আয়াতের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক। আর যদি বলি আলহাম, তাহলে এটার অর্থ কি হবে জানেন? সমস্ত আবর্জনা নোংরা সমস্ত রবের জন্য। এরকম কি পড়া যাবে? কখনো আমরা এটা করতে পারবো না। অবশ্যই আমরা সহি করে কোরআন শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে 3 নাম্বার মাখরাজ। 3 নাম্বার মাখরাজ হচ্ছে কি? আপনার 2টা হরফ উচ্চারণ হবে এই জায়গা থেকে, একটু ভালো করে খেয়াল করেন। যেমন এটার নাম হচ্ছে গইন, এটার নাম হচ্ছে খ। এটা উচ্চারণ হবে এই যে গলার শেষ অংশ থেকে, এটা শুরু, এখান থেকে হামজা হা, এখান থেকে আইন হা, আর শেষ অংশ থেকে হবে, একটু ভালো করে খেয়াল করেন আমি কেমনে উচ্চারণ করতেছি। এ গইনটা হবে মোটা, এ খটা হবে মোটা। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে কিছু হরফ কিন্তু আপনার চিকন আওয়াজে হয়, আর কিছু হরফ মোটা আওয়াজে হয়। যেমন ধরেন আমার নাম হচ্ছে কি? ইব্রাহিম। আমি যদি বলি এ ইব্রাহিম, এটা মোটা আওয়াজ। আর যদি বলি এ ইব্রাহিম, এটা চিকন আওয়াজ। তদ্রূপ আপনি কি করবেন? এই জায়গায় এসে আপনার গইনটাকে মানে গলার স্বরটাকে আপনি মোটা করে দিয়ে বলবেন, এবং খটাকেও মোটা করে দিয়ে বলবেন, তাহলেই হরফের সঠিক উচ্চারণটা হয়ে যাবে। যেমন এটা কেমনে পড়বেন? গইন, ঠিক আছে, মোটা করে গইন। আর এটার নাম হচ্ছে কি? খ, মোটা খ। এটা 1 আলিফ, এটা 3 আলিফ। আসেন আমরা 4 নাম্বার মাখরাজে চলে যাই। 4 নাম্বার মাখরাজে কি লেখছে এখানে? জিহ্বার গোড়া তার বড় বড় উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। এটাও মোটা হরফ, কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন যে কিছু হরফ যে মোটা হবে, চিকন হবে, এগুলারও পরিচিতি ইনশাল্লাহ আজকে এই পর্বে আপনাদের সামনে আমি তুলে ধরব। যেমন মোটা হরফ 2টা পেয়ে গেলাম। এখন কফ, এটা মোটা হরফ, এটা উচ্চারণ করতে হবে জিহ্বার গোড়া, মানে জিহ্বাটা গোড়া আছে না এই যে ভিতরে, একেবারে গোড়া তার বড় বড় উপরে তালুর সাথে লাগাইয়া মোটা আওয়াজে এই হরফটা আমরা উচ্চারণ করব ইনশাআল্লাহ। যেমন কেমনে উচ্চারণ করব একটু আমাকে ভালো করে লক্ষ্য করেন আমি কেমনে উচ্চারণ করতেছি। অফ,
অফ, মোটা মোটা আওয়াজে, হ্যাঁ, অফ। চলেন আমরা 5 নম্বর মাখরাজে চলে যাই। 5 নম্বর মাখরাজটা আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করব? এ জিহ্বার যে গোড়া অংশ আমরা উচ্চারণ করছি, এর থেকে একটু ধরেন জিহ্বার গোড়া হচ্ছে এটা, একটু ভালো করে খেয়াল করেন। এই যে আঙ্গুলটা, এটা হচ্ছে জিহ্বার গোড়া, ঠিক আছে? এই জিহ্বার গোড়া একটু সহজ করে দেওয়ার জন্য আমি কলমটা হাতে নিচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। ধরেন এটা হচ্ছে জিহ্বা, এই জিহ্বার গোড়া হচ্ছে এটা। এখান থেকে উচ্চারণ করছেন কি? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাই, এখান থেকে উচ্চারণ করছেন অফ, মোটা আওয়াজে। এখান থেকে একটু সামনে বাড়াবেন, জিহ্বার গোড়া থেকে একটু সামনে বাড়ালেন, তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া কোন হরফটা উচ্চারণ হবে? ক্যাফ, চিকন আওয়াজে ক্যাফ। মাখরাজ স্থানটা তো বুঝতে পারছেন, হ্যাঁ? কফ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া, কাফ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু সামনে বাড়াবো, এই যে একটু সামনে বাড়ায় তার বরাবর উপরে, অর্থাৎ একটা ছোট আলা জিহ্বা আছে না, ওইটার বরাবর, তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া মধ্যখান পেঁচানো যে কাফ রয়েছে চিকন আওয়াজে এটা উচ্চারণ করবো, যেমন কাফ। এখন আসেন আপনার 6 নম্বর মাখরাজ। এই সিম্পল জিনিস একটু ভালো করে খেয়াল করবেন। 6 নম্বর মাখরাজ আপনার জিহ্বার গোড়া থেকে তার বরাবর উপরে তালুর সন্ধি লাগাইয়া এটা 4 নম্বর কফ উচ্চারণ করেছি, এবং জিহ্বার গোড়া থেকে একটু সামনে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া এখান থেকে কাফ উচ্চারণ করছি, ঠিক আছে? এখান থেকে 4 নম্বরও একটা মাখরাজ, 5 নম্বরও একটা মাখরাজ। এখন এই জায়গায় আইসিয়া 6 নম্বর মাখরাজে আমরা দেখতেছি এখান থেকে 3টা হরফ উচ্চারণ হবে। 6 নম্বর মাখরাজ কোনটা? তো একটু খেয়াল করেন ভালো করে। এই যে আমার হাতে কলমটা দেখতেছেন, এই যে আমার হাতের কলমটা, এটা গোড়া, এটা একটু সামনে বাড়াইয়া এই যে মাঝ বরাবর হচ্ছে কি জিহ্বার মাঝখান, এখান থেকে আপনার 6 নম্বর মাখরাজের যে 3টা হরফ রয়েছে ওই 3টা হরফ উচ্চারণ হবে। 3টা হরফের নাম কি? এই 3টা হরফের নাম এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে একটু ভালো করে খেয়াল করেন, এই যে এই হরফগুলা জিম, শিন, ইয়া। তাহলে জিম কেমনে উচ্চারণ করবো? জিহ্বার মাঝখান তালুর মাঝখান 3 লাইন করে টানবো, এই যে দেখেন জিম, চিকন আওয়াজ, জিম জিম। আর এটার নাম হচ্ছে কি? শিন। এই শিনটা চিকন আওয়াজে 3 লাইন টানবো। শিন উচ্চারণ করার সময় বাতাসটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, শাসা শব্দ হবে। সাপ যখন সে রাগান্বিত হয় তখন কিন্তু এরকম আওয়াজ করে, এরকম আওয়াজে শিনের আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে দিবেন, যেমন শিন শিন। আর এটার নাম হচ্ছে কি? ইয়া ইয়া, একালিপ্টান ইয়া। চলেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো একটু তাড়াতাড়ি করি। এরপরে আসি আমরা 7 নম্বর মাখরাজ। এটা হচ্ছে কি? এই জিহ্বারই কাজ। আমি বললাম না কিছু হরফ আপনার গলা থেকে উচ্চারণ হবে, আবার কিছু হরফ মুখ থেকে, মানে জিহ্বা আগা এবং মাঝখান, এর মানে পুরো জিহ্বা এবং তার তালুস সমন্বয়ে কিছু হরফ উচ্চারণ হবে। এই দেখেন এই জায়গায়, এখানেও এটা জিহ্বারই কাজ। যেমন জিহ্বার গোড়া, এই যে একবারে গোড়া, এই দেখেন এটা হচ্ছে জিহ্বা। তাহলে এটা যদি শুরু হয়, এটা একটু সামনে বাড়ায়, এটা মাঝখান, তাহলে গোড়া কোনটা হবে? গোড়া এই যে এটা, এই সাইড, অর্থাৎ আমার জিহ্বা দিয়ে আমি দেখাচ্ছি একেবারে গোড়া, ঠিক আছে? এই জিহ্বার গোড়ার কিনারা মানে সাইড, তার বরাবর উপরে না, সরি, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতে গোড়ার সাথে লাগাবেন, এবং দদ উচ্চারণ করার সময় আওয়াজটাকে মোটা করে দিয়ে পড়বেন। কেমনে পড়বেন আমাকে একটু খেয়াল করেন, আমি উচ্চারণ করে দেখাচ্ছি। যেমন বদে, মোটা আওয়াজ, বদে বদে। যেমন সূরা ফাতিহার মধ্যে আছে গায়রিল মাগদুবি, দুবি, এই জায়গায় যদি পড়ি দুবি, তাহলে দাল উচ্চারণ হবে, অর্থ পাল্টে যাবে, ঠিক আছে? অর্থাৎ বদের জায়গায় আমরা দাল পড়তেছি। যেমন ওয়ালাউ দল্লিন, এখানে যদি পড়ি আমরা ওয়ালা দল্লিন, তাহলে দালের উচ্চারণ হবে, পড়াটা আমাদের সহি হবে না, আমাদের গুনাহ হবে। অবশ্যই আমরা হরফের এরকম তারতম্যগুলো আমরা একটু বুঝে শুনে পড়বো। তো দদের উচ্চারণ তো আপনারা পেয়ে গেলেন। এখন আছেন 8 নম্বর মাখরাজ। এই জিহ্বার এটা উচ্চারণ হবে জিহ্বার আগার কিনারা, এই দেখেন জিহ্বাটা আগার কিনারা, জিহ্বার আগা, এটা হচ্ছে এটা কিনারা, এটা কেমন উচ্চারণ করবেন? এখান থেকে একটা হরফ উচ্চারণ হবে, এটা হচ্ছে লাম। জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের মারির সাথে লাগায়, এই যে দাঁত এর মারির সাথে, এই যে এমনি, আমাকে একটু খেয়াল করেন, লাম, চিকন আওয়াজে 3 আলিফ, লাম লাম। আসেন আমরা 9 নম্বর মাখরাজে চলে যাই। 9 নম্বর মাখরাজ, এটাও জিহ্বার সাহায্যে উচ্চারণ হবে। এটা হবে এটা আরও ইজি, আরও সোজা। যেমন জিহ্বার আগা তার বরাবর উপরে তার সাথে লাগবে, যে এমনি, আমাকে একটু খেয়াল করেন,
নুন, তিন আলিফ চিকন আওয়াজে, নুন নুন। আসেন আমরা 10 নম্বর মাখরাজে চলে যাই। এই 10 নম্বর মাখরাজ এটাও জিহ্বা, কিন্তু একটু ভালো করে মাখরাজগুলো আপনারা খেয়াল করবেন, কোন হরফটা কোন জায়গা থেকে কিভাবে আমি উচ্চারণ করতেছি, কোন হরফের কোন স্থান আমি তো বলে দিচ্ছি। আপনারা শুধু আপনাদের কাজ হচ্ছে একটু চেষ্টা করা, হ্যাঁ, আর মেহনত করা এবং দোয়া করা, ঠিক আছে? অবশ্যই আপনারা মেহনত করবেন, আপনারা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পারবেন। এই উচ্চারণ হবে কি, জিহ্বার আগার পিঠ, এটা কিন্তু জিহ্বার আগা না, ভালো করে খেয়াল করবেন, জিহ্বার আগার পিঠ, তার বড় বড় উপরে তালুর সাথে লাগাইয়া র উচ্চারণ হবে এবং মোটা আওয়াজে একালিপ টানে ও ও ও। আসেন আমরা চলে যাই 11 নম্বর মাখরাজ, এইটাও কিন্তু জিহ্বা, ঠিক আছে? এই দেখেন লেখা আছে এখানে 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া। এটা কি, এটা কি একটু ভালো করে আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। যেমন জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের, যে দুই দাঁত এর গোড়া লাগাইয়া ত উচ্চারণ হবে। এই জায়গায় আপনার পদা মোটা করে দিবেন, দাল চিকন করে আওয়াজে পড়বেন, তা চিকন আওয়াজে পড়বেন। প, এই দেখেন উচ্চারণ কেমনে হবে, প একালিপ মোটা আওয়াজে প, আর দাল উচ্চারণ হবে চিকন আওয়াজে এবং তিন আলিপ টেনে পড়বেন। দাল, আর তাও উচ্চারণ হবে চিকন আওয়াজে, এক আলিপ টানবেন। তার মধ্যে উচ্চারণের জায়গায় কিন্তু একটাই, উচ্চারণের প দাল তা উচ্চারণের জায়গা কিন্তু একটাই, কিন্তু এখানে তফাৎ কি, এক একটা নাম কিন্তু এক এক রকম, ঠিক আছে? এটার নাম তো, এটার নাম দাল, এটার নাম তা, কিন্তু জায়গা কিন্তু একটা। আবার উচ্চারণের আওয়াজ ভঙ্গিও কিন্তু ভিন্ন, যেমন এটা মোটা, এই দুইটা চিকন। যেমন প, এটার নাম হচ্ছে দাল, এটার নাম হচ্ছে তা। আসলে আমরা 12 নম্বর মাখরাজে চলে যাই। 12 নম্বর মাখরাজে কি লেখছে এখানে, জিহ্বার আগা, এই যে জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। এই জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের পেট, এই দুই দাঁতের পেটের সাথে অথবা আগার সাথে লাগাইয়া তিনটা হরফ উচ্চারণ করব। তিনটা হরফের নাম, একটার নাম হচ্ছে সদ, একটার নাম হচ্ছে সিন, একটার নাম হচ্ছে জা। সদ হরফটা মোটা আওয়াজে পড়বে, আর বাকি যে দুইটা রয়েছে সিন জা, এটি চিকন আওয়াজে। যেমন সদে মোটা আওয়াজ, আর সিন চিকন আওয়াজে সিন, এটা তিন আলিপ, আর জা এটা এক আলিপ। জা, জা উচ্চারণ করার সময় আওয়াজ হবে কেমন, মৌমাছির মতো, যেমন মৌমাছি আওয়াজ করলে কেমন শোনা যায়, এরকম জা জা। আর সিন, টায়ার পাঞ্চার হয় না, লিক লিক, মানে রাস্তাঘাটে যখন গাড়ি ঘোড়া চলে তখন হঠাৎ করে দেখবেন টায়ারটা পাঞ্চার হয়, লিক হয়ে যায়, তখন এরকম একটা আওয়াজ বের হয়। এই সিনের আওয়াজটা এরকমভাবে আপনারা দিবেন। আসেন আমরা চলে যাই 13 নম্বর মাখরাজে। 13 নম্বর মাখরাজে কী লেখছে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। 12 নম্বরে পড়েছি জিহ্বার আগা সামনে নিচে দাঁতের আগা, এবং 13 নম্বরে পড়বো কি, জিহ্বার আগা সামনে দুই দাঁতের আগার সাথে এখান থেকেও তিনটা হরফ উচ্চারণ হবে। এখান থেকে তিনটা হরফের একটার নাম হচ্ছে ও, একটার নাম হচ্ছে জাল, একটার নাম হচ্ছে সা। ও মোটা, জাল আওয়াজ চিকন, সার আওয়াজ চিকন। ও এক আলিফ, জাল এটা তিন আলিফ, আর সা এটা এক আলিফ। এখন আসেন উচ্চারণ করি আমরা। এটা কি, ও ভালো করে আমাকে খেয়াল করেন, জিহ্বার আগা সামনে দাঁতের আগা মোটা আওয়াজে ও ও, আর জাল উচ্চারণ হবে চিকন আওয়াজে জাল। সা উচ্চারণ হবে চিকন আওয়াজে, পাতলা আওয়াজে সা, সা একালিপ টান হবে। আসেন আমরা এখন চলে যাই 14 নম্বর মাখরাজ। এটা তো আরও ইজি ইনশাল্লাহ। এই যে নিচে টুটের পেট, এখানে লেখা নিচে টুটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাই। এখন আসেন আমরা কেমনে লাগাবো, নিচে টুটের পেট হচ্ছে এটা, আর সামনের দুই দাঁতের আগা হচ্ছে এটা। এই দুই দাঁতের আগা এবং নিচের টুটের পেটের সাথে লাগাইয়া ফা উচ্চারণ করব এইভাবে, ফা একালিপ টান, ফা চিকন আওয়াজে। চলুন আমরা 15 নম্বর মাখরাজে চলে যাই। এই যে 15 নম্বর মাখরাজ, এই জায়গা থেকে উচ্চারণ হবে আপনার তিনটা হরফ। এখানে কি লেখছে, দুই টুট হইতে উচ্চারিত হয় কয়টা হরফ, ওয়াও বা মিম। আসলে আমরা এখন উচ্চারণ করে আপনাদেরকে দেখাই। যেমন ওয়াও উচ্চারণ করার সময় আপনার দুই ঠোঁট এভাবে গোল করে দিবেন, এই যে এইভাবে, এভাবে ওয়াও, তিন আলিপ টানবেন, ওয়াও ওয়াও ওয়াও। আর বা উচ্চারণ করার সময় আপনার দুই ঠোঁটের বিজা অংশ থেকে এক আলিপ টেনে পড়বেন, ব্যা ব্যা। এবং মিম উচ্চারণ করার সময় এই দেখেন মিম, দুই ঠোঁটের সুখ দেখেন, আপনার দুই ঠোঁট থেকেই কিন্তু উচ্চারণ হচ্ছে, কিন্তু এক একটা এক এক রকম, ঠিক আছে? খুব ভালো করে খেয়াল করেন। ওয়াও দুই ঠোঁট গুল করিয়া শুধু
ওয়াও ভুল হচ্ছে। আর বা উচ্চারণ করার সময় দুই ঠোঁট লাগানো অবস্থায় অর্থাৎ বিজা অংশ থেকে বা উচ্চারণ হবে বা। আর মিম উচ্চারণ করার সময় দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারণ করবেন এভাবে মিম, 3 আলিফ নিয়ে। এখন আসেন 16 নম্বর মাখরাজ। এটা কি? এটা হচ্ছে 16 মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। যেমন এটা কি? মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। মদ, এটা কি? মদ অর্থ কিন্তু টানিয়ে পড়া। কি টান? ধরেন আপনার নাম আব্দুর রহমান অথবা আব্দুর রহিম অথবা আবুল কালাম, ঠিক আছে? যদি আব্দুর রহিম হয়, যেমন রহিম, এই যে রহিম বলে একটা লম্বা টান দিছি, এটা কি মদ বলে? রহিম, লম্বা আওয়াজ কি মদ বলে? রহিম। এই যে রহিম বলার সময় মুখটা যে খালি রয়েছে, আরও সহজ বোঝানোর জন্য আমি একটু আজানের মাধ্যমে আপনাদেরকে বোঝাই। যেমন আশহাদু আল্লাহ ইলাহা, আজান দেয় না? আশহাদু আল্লাহ বলে কিন্তু দেখেন হাওয়ায় বাসতেছে। আশহাদু আল্লাহ, এই যে দেখেন আমার মুখ খালি। আল্লাহ ইলাহা, অর্থাৎ এরকম মদের হরফ 16 নম্বর মাখরাজটা এটাই, যে মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। যেমন বা, মুখ খালি। বি, মুখ খালি। বু, মুখ খালি। আসলে আমরা 17 নম্বর মাখরাজে চলে যাই। এখানে 17 নম্বর মাখরাজ কি লিখছে? যে নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। এই যে আল খাইসুম, নাকের বাসি মানে এই যে এখান থেকে গুনগুন আওয়াজে এরকম উচ্চারণ হবে। যেমন ইন্না তৈনা সূরা আপনারা জানেন না? অনেকেই জানেন, ছোট্ট সূরা তো। যেমন এ জায়গায় একটা আপনার নিয়ম আছে, যে নিয়মটার নাম হচ্ছে ওয়াজিব গুন্না। যেমন ওয়াজিব গুন্না করতে কি উচ্চারণ হয়? নাকের বাসি থেকে গুনগুন আওয়াজ। যেমন ইন্না, ইন্না, এরকম, ঠিক আছে? তাহলে নাকের 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। যেমন না। সম্মানিত দর্শক মণ্ডলী, মাখরাজের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা অবশ্যই আরবি সহি করে পড়তে পারবেন যদি আমার ক্লাসগুলো দেখেন। আরও অন্যান্য যারা অনলাইনে আলেম উলামারা, আমার আসাতিজায়ে কেরামরা ক্লাস করিয়ে যাচ্ছে, তাদের ক্লাসগুলো আপনারা দেখবেন, আমারটাও দেখবেন। যারটা ভালো লাগে তারটাই দেখবেন। তারপরেও ইনশাল্লাহ আপনারা আরবি শিখবেন, কারণ আরবি শিক্ষাটা এতটুকু জরুরি, ঠিক আছে? এলেম শিক্ষাটা এতটুকু জরুরি। যদি আপনি এলেম শিক্ষা না করেন, আপনি ভালো নামাজ পড়তে পারবেন না, ভালোভাবে কোনো কিছু জানতে পারবেন না। আর কোনো কিছু যখন আপনি না জানিয়ে করবেন, তখন আপনার অ্যাক্সিডেন্ট, আপনার অমনোযোগী এটার মধ্যে থেকে যাবে। যে আপনি যেই কাজ করেন না কেন, ওই কাজের মধ্যে যদি আপনার ভালো কিছু জানা থাকে, ওই কাজ করতে আপনার ভালো লাগবে। আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে নিয়মিত আমি এরকম আল কোরআনের সেবা, ইসলামের সেবা আমি দিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিহিরা গাবলা করে বেশি গো।